ছাব্বিশের বিধানসভা নির্বাচনের খুব বেশি দেরি নেই, তবে নির্বাচনের ইস্যু কি হবে সেই নিয়ে যখন সর্বৈব আলোচনা হচ্ছে, দেখা যাচ্ছে বিধানসভার ভিতরেও হিন্দু মুসলিম বাইনারি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাম নেতা মোহাম্মদ সফিউল্লাহ, তার সঙ্গে আজকের আলোচনা। এত ইস্যু, দুর্নীতি, দুষ্কৃতিরাজ, তার মধ্যে দেখা যাচ্ছে যে হিন্দু মুসলিম ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি সেটা বেশি করে গুরুত্ব পাচ্ছে। তাহলে কি এটাই ইস্যু? তোমরা সবসময় এটার বিরোধিতা করো দেখেছি, আমার বারবার একই প্রশ্ন করতে হচ্ছে। তাহলে এই যে হিন্দু মুসলিম বা ধর্মীয় মেরুকরণের রাজনীতির কীভাবে এই মোকাবিলা হবে? দেখো, প্রথম কথা হচ্ছে এই যে ইস্যুগুলো, এত ইস্যু আছে, তুমি তোমার কথাতেই বললে, দুর্নীতির কথা বললে, দুষ্কৃতি রাজের কথা বললে, চাকরির কথা বলছো, শিক্ষার কথা বলছো, স্বাস্থ্য দপ্তরের কথা বলছো। এই ইস্যুগুলোকে বারবার গুলিয়ে দিয়ে এই ধর্ম ইস্যুটাকে বারবার সামনে আনা হচ্ছে। এইটা সামনে আনলে কার লাভ, এটা সবার আগে আমাদেরকে বুঝতে হবে। যদি সমস্ত ইস্যুগুলো চাপা পড়ে থাকে, শুধুমাত্র এই ধর্ম, হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, এই ইস্যুগুলো সামনে থাকে, তাহলে তুমি দেখবে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সংসদীয় ক্ষমতায় যারা শাসক দল আর যারা বিরোধী দল, তাদের একটা রাজনৈতিক লাভ হবে। এবং খুব সচেতনভাবে এই দুটি রাজনৈতিক দল এই ইস্যুটাকেই বাঁচিয়ে রাখতে চাইছে এবং এই ইস্যুটাকে আগামী ২৬-এর নির্বাচন পর্যন্ত এরা টেনে নিয়ে যেতে চাইছে। এটা ছাড়া আসলে করুণা হয় এদেরকে, এই বিজেপি এবং তৃণমূল এবং তাদের দুই দলের নেতাদের প্রতি করুণা হয় যে এরা এই ইস্যুটাকে নিয়েই আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইছে। কিন্তু বাংলার এতে ভবিষ্যৎ কি, বাংলার সাধারণ মানুষের ভবিষ্যৎ কি হতে পারে? তুমি বলতে পারো যে বামপন্থীদের এতে কোনো ভবিষ্যৎ নেই, বামপন্থীরা শূন্য হোক, বামপন্থীরা আরও 10 বার শূন্য হতে পারে। কিন্তু আসলে এই ধরনের ধর্মীয় ইস্যুগুলোকে যদি বাঁচিয়ে যারা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইছে, তারা এই ইস্যুটাকে যদি বাঁচিয়ে রাখতে পারে, তাহলে বাংলার ভবিষ্যৎটা হচ্ছে খুব খারাপ। এবং এই রাজনীতিবিদরাও তো বাঙালি, আসলে এরা বাংলার সাধারণ মানুষের কথা, বাংলার ভবিষ্যতের কথা এরা ভাবছে না, শুধুমাত্র নিজেদের ক্ষমতায় বসবার জন্য যা যা করবার দরকার তাই করছে। যদি তা না হতো, তাহলে দেখো শুভেন্দু অধিকারীর কথা যদি আসি, আবার যদি দেখো তৃণমূলের কিছু বিধায়কদের কথাতে যদি তুমি আসো, তাহলে এরা একে অপরকে যে ধরনের বক্তব্য, যে ধরনের শব্দ চয়ন এরা করছে, কেউ বিধানসভার ভেতরে দাঁড়িয়ে করছে, কেউ বিধানসভার গেটে বসে করছে, কেউ বিভিন্ন সংবাদ মাধ্যমে করছে, সবাই দাঁড়িয়ে করছে। এই শব্দগুলো কেউ নিজের দলের পক্ষে কতটুকু ভোট পাবে কি পাবে না সেটা তো পরের প্রশ্ন, কিন্তু একদম সাধারণ মানুষ হিসাবে, চেতনাগ্রস্ত জাগ্রত বিবেক হিসাবে শুভেন্দু যে কথাগুলো বলেছে সবটা হচ্ছে একটা হেট স্পিচ। হুমায়ুন কবির যে কথাগুলো বলেছে সবটা একটা হেট স্পিচ। এখন তো একসময় বিজেপি, একদম আমি আসছি, এই যে কথাগুলো বলেছে সবটা কিন্তু একদম হেট স্পিচ হতে পারে। এখন আমি বলতেই পারি যে একটা উন্মাদ তাই বলেছে, এরা কেউ একজন রাজনীতির যে বেসিক সমীকরণ বোঝে না, এইসবগুলো বললে আসলে এদেরকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু আসলে এরা ভয়ঙ্করতম ক্রিমিনাল এবং অপরাধী, কারণ এরা যে হেট স্পিচগুলো দিয়েছে, এই হেট স্পিচ দেওয়ার কারণে ওদের ভারতের সংবিধান অনুসারী বড় ধরনের শাস্তি হতে পারত। এবং এই শাস্তির ক্ষেত্রে যদি বলি, আমি আইন সম্পর্কে এত কিছু না বুঝলেও একজন সাধারণ মানুষ হিসাবে অন্ততপক্ষে এটুকু বুঝি যে সমাজে একটা হেট স্পিচ দেওয়ার কারণে, ধরো শুভেন্দু অধিকারী তো তার একটা ফলোয়ার আছে, হুমায়ুন কবির তার একটা ফলোয়ার আছে, বা তৃণমূলের অন্য নেতাদের ফলোয়ার আছে, বিজেপির অন্য নেতাদের ফলোয়ার আছে। এবং এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরে যদি পশ্চিমবঙ্গের কোনো প্রান্তে, ভারতবর্ষের কোনো প্রান্তে যদি একটা অহিংসা বা হিংসার একটা পরিবেশ তৈরি হয়, একটা সাম্প্রদায়িক উত্তেজনার পরিবেশ তৈরি হয়, তার দায়িত্ব এরা নেবে? তার দায় এরা নেবে না। কারণ এই যে হেট স্পিচের জন্য যে পরিবেশ পরিস্থিতিটাকে এত উত্তেজনা হচ্ছে, এর জন্য পশ্চিমবঙ্গ পুলিশ এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছে? এখন ভাবতে অবাক লাগছে, এই গোটা বিধানসভাতে যারা বিধায়ক আছে, কেউ বলছে আমি হিন্দুদের বিধায়ক, কেউ বলছে আমি মুসলমানদের বিধায়ক, কিন্তু দুর্ভাগ্যের হচ্ছে 10 কোটি বাঙালির, 10 কোটি বাংলার জনগণের বিধায়ক বিধানসভাতে আমরা দেখতে পাচ্ছি না। বাঙালির এবং বাংলার জনগণের বিধায়ক পাঠানোর জন্য 2026-এর নির্বাচনটা করতে হবে। কঠিন, লড়াইটা কঠিন, এবং সেই কাজটা আমরা করব। এবং মানুষের কাছে এটা স্পষ্ট ভাষায় আমরা দুটো কথা বলবো। শুভেন্দু বলতে চাইছে কি, হিন্দুদের বিধায়ক,
এই শুভেন্দু ঠিক 4-5 বছর পিছনের দিকে ফিরে যাও, 4-5 বছর আগে এই শুভেন্দু ইফতার পার্টিতে যেত, মাথাতে বড় করে ফেস টুপি লাগাতো, মৌলবী মৌলানাদের সঙ্গে বসে কথা বলতো, আবার নরেন্দ্র মোদী এবং বিজেপি তার হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে কথা বলতো। আবার ঠিক 5 বছর পিছনে ফিরে যাও, যে হুমায়ুন কবির এখন বলছে তৃণমূলের আগে তিনি নাকি মুসলিম, সেই হুমায়ুন কবিরও 5 থেকে 6 বছর আগে 2019-এর লোকসভা নির্বাচনে জয় শ্রীরামের বড় করে তিলকে বিজেপির প্রার্থী হয়েছিল। এই হুমায়ুন কবির হবে মুসলমানদের নেতা আর শুভেন্দু অধিকারী হবে হিন্দুদের নেতা। আসলে এরা গোটা পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর ষড়যন্ত্র করছে, বোকা বানানোর খেলা করছে, এবং এই দুইজনকেই পরিচালিত করছে আরএসএস, এবং এই দুইজনকেই পরিচালিত করছে ধর্মীয় মৌলবাদী শক্তি, যাতে আসলেই ধর্মীয় মৌলবাদের একটা বিচরণ ভূমিতে পরিণত হয় পশ্চিমবঙ্গে রুটি রুজি শিক্ষা স্বাস্থ্যের লড়াইটা গৌণ হয়ে যায়। কিন্তু আমাদের লড়াইটা থাকবে এই সব ন্যারেটিভের বাইরে দাঁড়িয়ে 2026 সালে হিন্দুদের বিধায়ক নয়, মুসলমানদের বিধায়ক নয়, জনগণের বিধায়ক পাঠানোর লড়াইটা যেমন একদিকে থাকবে, আর রাস্তা জুড়ে জনগণের দাবি দেওয়া নিয়ে স্লোগান মিটিং মিছিল করবার ক্ষেত্রে, মানুষকে সচেতন করবার ক্ষেত্রে যা যা করণীয় দরকার তা আমাদের ক্ষেত্রে থাকবে। এই যে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার কারণে এর বিরুদ্ধে কি পুলিশের সুমোটো কেস করা উচিত ছিল এদের বিরুদ্ধে? অবশ্যই উচিত ছিল। কারণ হচ্ছে এই যে তাদের যে শব্দ চয়ন, একজন বলছে একটা নির্দিষ্ট কমিউনিটির নাম করে বলছে তাদের কোনো বিধায়ক যদি জনগণ নির্বাচিত করে তাদেরকে চ্যাংদোলা করে ফেলে দেবেন, আরেকজন বলছে কি ঠেসে দেব, কি ধরনের কি মানে আনপার্লামেন্টারিয়ান শব্দ। অবশ্যই এই ধরনের শব্দ ওই ধরনের যারা কি বলবো, ওই ধরনের রাজনৈতিক শিক্ষায় যারা শিক্ষিত তাদের মুখেই শোভা পায়। এই যে শব্দ চয়নগুলো করছে, এই শব্দ চয়ন হচ্ছে একে অপরের প্রতি যেমন হুঙ্কার ছাড়ছে শুধু নয়, একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার যে চূড়ান্ত নোংরা ঘৃণ্য খেলা এরা খেলছে, এবং তার মধ্য দিয়ে এরা নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে। এটার যে আসলেই এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা হচ্ছে চূড়ান্তভাবে হেট স্পিচ, চূড়ান্তভাবে একটা ঘৃণ্য ভাষণ। এই ঘৃণ্য ভাষণ আমরা দেখেছি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দিতে, এই ঘৃণ্য ভাষণ আমরা লোকসভার সময় আমরা বিভিন্ন সময় দেখেছি ভারতবর্ষে যারা শাসন ক্ষমতা আছে বিজেপির বড় বড় নেতাদেরকে দিতে, এবং সেই ঘৃণ্য ভাষণ এখন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর মুখে দেখতে পাচ্ছি, আবার শাসক দলের নেতা হুমায়ুন কবিরদের মুখে দেখতে পাচ্ছি। এটা আসলে কোনো রাজনৈতিক ভাষণ নয়, এটা ঘৃণা ভাষণ। এর বিরুদ্ধে ভারতের অ্যাকর্ডিং টু ভারতের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন অনুসারে এই হেট স্পিচের বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের শান্তির বাংলা, সম্প্রীতির বাংলাকে রক্ষা করার জন্য এদের মতো বর্বর, এদের মতো উন্মাদ, এদের মতো দাঙ্গাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সফিউল্লাহ, হুমায়ুন কবির তিনি একসময় বিজেপিতেও ছিলেন, তো তিনি মুসলিম প্রীতির জন্য এমন মন্তব্য করেছেন, সেটা কি মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কি বিশ্বাস করবে? মানে তারা কি সত্যিই মানে যদি এটা উস্কানি হয়, এই উস্কানিতে এই প্ররোচনায় পা দেবেন বলে মনে হয়? দেখো, হুমায়ুন কবির একসময় বিজেপি করতো এটা বললে কম বলা হবে, উনি প্রায় বামপন্থী ছাড়া সব রাজনৈতিক দলনার করা হয়ে গেছে। সুতরাং রাজনৈতিক অবস্থানগত যে চরিত্র, সেই চরিত্র নিয়ে মানুষের কাছে ওর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। উনি ভালো দাম পেলে যে কোনো দিন যে কোনো গোয়ালে বিক্রি হতে পারেন, এটা হচ্ছে ওনার অতীতের রাজনীতির ট্র্যাক রেকর্ড। আমার যেটা বলার বিষয়, পশ্চিমবঙ্গের যারা মুসলিম সম্প্রদায়, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা আছে, সেই বিপুল অংশের মানুষ তারা কখনোই চায় না যে 2019 সালে নিজের লোকসভায় জেতার জন্য জয় শ্রীরামের তিলক লাগিয়ে বিজেপির প্রার্থী হয়েছে, আবার 2 বছর পরে এসে মুসলিমদেরকে বাঁচানোর জন্য মুসলিমদের কথা বলছে, আবার উল্টো দিকে অন্য সম্প্রদায়কে উস্কানি দেওয়ার জন্য যে বলতে পারে যে আমরা 70%, 30%কে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে পারি আর কি, এই ধরনের উন্মাদের মতো যারা বক্তব্য দেয়, এরা আসলে রাজনীতিবিদ নয়, এরা আসলেই হচ্ছে সমাজকে, সুস্থ সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এক ধরনের দাঙ্গাবাজ, এবং এই ধরনের দাঙ্গাবাজদেরকে প্ররোচনা দেওয়া হয় বিশেষ এক ধরনের যে মৌলবাদী শক্তি, সেই মৌলবাদী শক্তি তাদের যে পাঠশালা, সেই পাঠশালা অর্থাৎ আরএসএসের যে পাঠশালা, সেই আরএসএসের পাঠশালা থেকেই দেওয়া হয়। সেই কারণেই কিছুদিন আগেকার ছবি, লোকসভা নির্বাচনের সময় গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, একদিকে হুমায়ুন কবির আর একদিকে শুভেন্দু অধিকারীর মতো লোকজন, একদিকে কার্তিক মহারাজের মতো লোকজন গোটা পশ্চিমবঙ্গকে একটা
বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করছে। নির্বাচন মিটে গেল, নির্বাচন মিটে যাওয়ার পরে দেখা গেল যে একদিকে যারা হিন্দু সাম্প্রদায়িকতার কথা বলেছে, একদিকে যারা মুসলিম সাম্প্রদায়িকতার কথা বলেছে, তারা তাদের যে পারপাস, সে পারপাস সার্ভ করে দেওয়ার পরে দেখা গেল যে একটা অনুষ্ঠান বাড়িতে সেখানে দেখা গেল যে কার্তিক মহারাজ আর হুমায়ুন কবির একসঙ্গে গলা মিলিয়ে তার একসঙ্গে বসে আছে। এবং আগামী দিনেও দেখা যাবে এরকম ছবি আমরা দেখতেই পাবো হয়তো আগামী কিছুদিনের মধ্যে, যে শুভেন্দু অধিকারের হুমায়ুন কবির একসঙ্গে বসে খুব সুন্দর নিজেদের মধ্যে চা খাচ্ছে বা নিজেদের মধ্যে বাক্য বিনিময় করছে, এবং তাদের মধ্যে আলোচনা এটাই হচ্ছে, দেখো কেমন মানুষকে বোকা বানালাম। এই শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবিরের মতো যত পলিটিক্যাল এলিমেন্ট আছে বলে তারা দাবি করে, এরা আসলে পলিটিক্যাল এলিমেন্ট নয়, এরা আসলেই হচ্ছে সুস্থ পরিবেশকে, তারা সম্প্রীতির পরিবেশকে তারা নষ্ট করতে চায় এবং তার মধ্য দিয়ে ভোটের রাজনীতিতে তারা জিততে চায়। এবং আমি বিশ্বাস করি এই পশ্চিমবঙ্গের মুসলমান হচ্ছে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের যে বাংলা, তার যে ধারা, সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে তারা গড়ে উঠেছে এবং তারা সম্প্রীতি ঐক্যের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্য দিয়ে বেড়ে উঠেছে। তারা এই ধরনের জোকার, এই ধরনের তারা যারা একদম ভয়ঙ্করভাবে বলা যেতে পারে এক ধরনের দাঙ্গাবাজিদেরকে কখনো তারা তাদের ধর্মীয় নেতা তো মানা খুব দূরের কথা, তার রাজনৈতিকভাবে সমর্থন তারা করবে না। মমতা ব্যানার্জির ভূমিকা নিয়ে কি বলবে? কারণ বিধানসভায় দাঁড়িয়ে তিনিও তো বলেন যে রমজান মাসকে বেছে নিয়েছে বিজেপি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে। দেখো, আমার খুব হাসি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে একটা কথা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, আমি বিশ্বাস করি যে মুসলিমরা রমজান মাসে কোনো অন্যায় কাজ করেন না। তার মানে উনি কী বলতে চেয়েছেন? উনি বলতে চেয়েছেন বাকি 11 মাস মুসলিমরা অন্যায় করে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই হুমায়ুন কবিরদেরকে পুষে রেখেছেন তার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে তার জায়গাটাকে পাকা করবার জন্য। তার কারণ হচ্ছে আজকে হুমায়ুন কবির যে কথাটা বলেছে, বিধানসভার সামনে দাঁড়িয়ে 2-1 দিনের মধ্যে যে কথাটা বলেছে শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে, ওর থেকে 100 গুণ ভয়ঙ্কর কথা বলেছিল লোকসভা নির্বাচনের সময়, যে আমরা 70% 30%দেরকে ভাগীরথীর জলে মানে ভাসিয়ে দিতে পারি, কেটে ভাসিয়ে দিতে পারি কয়েক ঘন্টা সময় পেলে। সেই সময় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময় লোকসভা নির্বাচন ছিল এবং লোকসভা নির্বাচনের বৈতরণী পার হওয়ার তার প্রয়োজন ছিল। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধাবাদের রাজনীতি করে, সুবিধাবাদের রাজনীতি করে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো রেড রোডে গিয়ে একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ঈদের নামাজের সময় গিয়ে সেখানে রাজনৈতিক বক্তব্য রাখতে হয়। আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় দাঁড়িয়ে বলতে হয় আমি ব্রাহ্মণের মেয়ে। পশ্চিমবঙ্গে অতীতে বহুজন মুখ্যমন্ত্রী ছিল, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিল, তাদেরকে কখনো তুমি দেখেছো একটা ক্লিপ দেখাতে পারবে যে তারা কেউ কখনো রেড রোডে নামাজ পড় ঈদের নামাজের দিন উপস্থিত হয়েছে বা বিধানসভায় দাঁড়িয়ে তাদের ধর্ম পরিচয়, জাতের পরিচয় নিয়ে তাদেরকে প্রমাণ দিতে হয়েছে যে আমরা কোন ধর্ম কোন জাতকে রিপ্রেজেন্ট করি? আসলে তারা মানুষকে রিপ্রেজেন্ট করতো, তারা জনগণকে রিপ্রেজেন্ট করতো। এরা আসলে নির্দিষ্ট ধর্ম নির্দিষ্ট জাতের কথা বলে গোটা পশ্চিমবঙ্গের এন্টায়ার রাজনীতিটাকে গুলিয়ে দিয়ে একটা ধর্মীয়করণ করতে চাইছে এবং এই রাজনীতির মধ্য দিয়ে মানুষের যন্ত্রণা, শিক্ষা, স্বাস্থ্য, চাকরির কথাগুলো, দুর্নীতির কথাগুলো ভুলিয়ে দিতে চাইছে। আজকে শুভেন্দু অধিকারী কার কথা বলছে? শুভেন্দু অধিকারী যে হিন্দু মুসলিম কথাবার্তাগুলো বলে আর্যিকরের যে নির্যাতিতার দাবি নিয়ে এখনও পর্যন্ত লড়াইটা চলছে, এটাকে গুলিয়ে দিতে চাইছে। এখানে সিবিআইয়ের ফাংশন কী ছিল, ইডির ফাংশন ছিল, শুভেন্দু অধিকারীর মুখে একটা বক্তব্য আছে। আচ্ছা, তোমরা মনে করো তো 2021 সালে 2021 সালে ঠিক আগে শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যোগ দিল, শুভেন্দু অধিকারী যদি 5টা বক্তব্য রাখতো, তার মধ্যে বেশিরভাগ সময়টা ব্যয় করতো কিসের জন্য? যে তোলাবাজ ভাইপো কবে অ্যারেস্ট হবে। সেই শুভেন্দু অধিকারী আজকে একটা সভায় দাঁড়িয়ে বলে যে তোলাবাজ ভাইপো কেন অ্যারেস্ট হলো না, তার দায় কার, তার নামের আগে পরিচয়টা ঠিকঠাক কেন চার্জশিটে দিচ্ছে না ঠিকঠাক করে, এই প্রশ্নগুলো শুভেন্দু অধিকারীর আছে। একটা প্রশ্ন এগুলো করছে না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, আরএসএস এবং তাদের নির্ধারিত যে সমস্ত গেম প্ল্যান, সেই গেম প্ল্যানেই হুমায়ুন কবির খেলছে, সেই গেম প্ল্যানেই শুভেন্দু অধিকারী খেলছে। এদের গেম প্ল্যান সবার একটাই গেম প্ল্যান। এই গেম প্ল্যানের মধ্য দিয়ে মানুষের রুটি রুজির লড়াই, আরজি করের আন্দোলনের লড়াই থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্রের যে রক্তের দাগ, এই ঘটনাগুলো সবটাকে গুলিয়ে এরা আসলেই রাজনীতিটাকে ধর্মের মধ্যে আবদ্ধ করতে চাইছে।